সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে আমরা প্রকৃতি এবং প্রত্যয়ের উপর দ্বিতীয় পর্বের যে ধারাবাহিক ক্লাস, সেই ধারাবাহিক ক্লাসটি শুরু করছি। তো আমরা যে পর্যন্ত শেষ করেছিলাম সেটা হলো প্রকৃতি এবং প্রত্যয়ের যে বেসিকটা, কিভাবে আমরা কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় চিনব সেই বিষয়গুলো। এখন আমরা দেখব যে প্রকৃতি এবং প্রত্যয়ের ভিতরে যে পরিবর্তনটা সাধিত হয়, অর্থাৎ গুণ, বৃদ্ধি, সম্প্রসারণ, যে বিষয়টাকে আমি তোমাদেরকে বলেছিলাম যে স্বরধ্বনির যে পরিবর্তনগুলো হয় আদ্য স্বরের পরিবর্তে, অর্থাৎ আদ্য স্বরধ্বনির প্রভাবে অন্তঃস্বরধ্বনি, অন্তঃস্বরধ্বনির প্রভাবে মধ্যস্বরধ্বনি বা মধ্যস্বরধ্বনির প্রভাবে অন্তঃস্বরধ্বনির যে পরিবর্তনগুলো হয়, একটা আরেকটা, কখনো একটা লোপ পায়, কখনো আরেকটা বৃদ্ধি ঘটে, কখনো অর্থের সম্প্রসারণ ঘটে, সেই বিষয়গুলোকে বলা হয় গুণ বা বৃদ্ধি বা সম্প্রসারণ। তো গত ক্লাসটা আমার যে সমস্যা হয়েছিল, আমি ভিডিও করেছিলাম সম্পূর্ণ ক্লাস 35 মিনিটের, কিন্তু আমি পরবর্তীতে যখন ক্লাস শেষ করলাম তখন দেখি যে না, 21 মিনিট পরে আমার ক্যামেরা অর্থাৎ মেমোরি ফুল হয়ে যাওয়াতে ক্যামেরা অফ হয়েছিল, ওটা আমি দেখতে পারিনি। তো এই কারণে এই ক্লাসটা আমাকে আবার নিতে হচ্ছে পুনরায়। তো শুরু করছি যে গুণ, বৃদ্ধি, সম্প্রসারণ এই বিষয়টাতে। তোমরা গুণ, বৃদ্ধি, সম্প্রসারণ আমাদের শ্রদ্ধেয় শামীম স্যারের ক্লাস থেকে শুনেছ। আজকে আমি একটু লিখে বোঝানোর চেষ্টা করব। দেখো, লিখেছি গুণের ক্ষেত্রে, বৃদ্ধির ক্ষেত্রে, সম্প্রসারণের ক্ষেত্রে আমি উদাহরণগুলো একটা ছকে নিয়ে এসেছি। যে গুণের কয়েকটা নিয়ম রয়েছে, 3টা নিয়ম রয়েছে। সেই নিয়মগুলোর মধ্যে রয়েছে, দেখো প্রথমেই রয়েছে গুণের ক্ষেত্রে যে হ্রস্বই দীর্ঘই থাকলে, যদি শব্দের প্রথমে অর্থাৎ ধাতুর প্রথমে যদি হ্রস্ব ই বা দীর্ঘ ই থাকে, তাহলে আমার যে শব্দটা গঠিত হবে কৃদন্ত শব্দ, সেই শব্দটা বা ক্রিয়াপদ গঠিত হবে, সেখানে এ আসবে। তাহলে আমি উদাহরণ লিখেছি যে চিন যুগ আ, চেনা। তাহলে এখানে হ্রস্বই থাকার কারণে আমার এ হয়ে গেছে, দীর্ঘ ই থাকার কারণে এ হয়ে গেছে নি যুগ আ, নেওয়া। হ্রস্ব উ দীর্ঘ উ এর পরে আমরা যদি থাকে, অর্থাৎ আদ্য স্বরে যদি আমার কি থাকে, হ্রস্ব উ বা দীর্ঘ উ থাকে, তাহলে আমার উকার হয়ে যাবে। যেমন ধু যুগ আ, ধোয়া, মূর যুগ অক, মূরক। গ নম্বরে যে নিয়মটা রয়েছে, রি থাকলে অর হয়, ক্রি যুগ তা, কর্তা। দেখো, তারপরে ক্রি যুগ অন, করণ। তাহলে আমরা এই যে নিয়মগুলো বললাম, যে আদ্য স্বরে যদি এ হয়ে যায়, উ হয়ে যায়, এবং দেখো যে হ্রস্বই দীর্ঘ এর পরে এ হয়ে যায়, তারপরে আমার রয়েছে হ্রস্ব উ, দীর্ঘ উ হয়ে যাবে, রি থাকলে অর হবে। এই যে 3টা নিয়ম, তার মানে আমি সরাসরি বলতে পারি যে 3টা নিয়ম কি হবে, এ, উ, অর। এই 3টা নিয়ম যদি হয়, তাহলে সেই 3টা নিয়ম হলো গুণের নিয়ম। তারপরে রয়েছে আমাদের বৃদ্ধির নিয়ম। দেখো, অ থাকলে আ হয়, তাহলে আমার এখানে কিন্তু আদ্য স্বরে কোথাও অ নেই, যে আ হয়েছে। তাহলে বৃদ্ধি হলো কি, অ থাকলে আ হবে, প্রথম নিয়মটা। যেমন পচ যুগ অক, পাচক, পট যুগ অক, পাঠক। হ্রস্ব ই দীর্ঘ ই থাকলে আমার ওই হবে, শিশু যুগ স্ন বা অ, শৈশব। শিশু যুগ স্ন বা অ, শৈশব, আমার ওই হচ্ছে। তারপরে দেখো, হ্রস্ব উ দীর্ঘ উ থাকলে ও হচ্ছে, যুব যুগ অন, যৌবন, ভূত যুগ ই, ভৌতিক, ভূগোল যুগ ই, ভৌগোলিক, এরকম বিষয়গুলো। তারপরে 4 নম্বর নিয়ম হলো রি স্থানে আর হয়। দেখো, প্রত্যেকটাই আমার গুণের ক্ষেত্রে রি স্থানে অর হয়, আর বৃদ্ধির ক্ষেত্রে কি হচ্ছে, রি স্থানে আর হচ্ছে। ক্রি যুগ অ, কারক, সি যুগ অন, স্মারক। সম্প্রসারণের যে নিয়মটা রয়েছে, ব স্থানে উ হয়। দেখো, বদ যুক্তি, উক্তি, বদ যুক্ত, উক্ত। তারপরে রয়েছে জ স্থানে ই হয়, যচ যুগ তি, ইষ্টি। তাহলে জ স্থানে আমার কি হচ্ছে, ইষ্টি হচ্ছে। তারপর দেখো, র স্থানে রি হয়, গ্রহ যুগ ত, গৃহীত, গ্রহ যুগ ত বা তি, গৃহীত। এগুলো হলো গুণ, বৃদ্ধি বা সম্প্রসারণ। এখন দেখো যে
নিচে লিখেছি উপধা। এখন আমার বিষয় হলো উপধা কি। উপধা হলো অন্তঃস্বরের পূর্বস্বর হলো উপধা। অর্থাৎ আমরা যখন কৃদন্ত শব্দ তৈরি করব, তার যে অন্তঃস্বর থাকবে সেই অন্তঃস্বরের পূর্ববর্তী স্বর হলো উপধা। তাহলে আমি একটি পট ধাতু নিয়েছি। পট ধাতুকে যদি আমি ভাঙি, প কে ভাঙলে প এবং দেখি পাই কি প, অ, ঠ, এই তিনটে পাচ্ছি। দেখো পট, প, কে ভাঙলে পাচ্ছি প প্লাস অ আর ঠ প্লাস অ। তাহলে আমার যে অন্ত যে বর্ণটা রয়েছে সেই বর্ণের ধ্বনি রয়েছে, সেই ধ্বনির আগে রয়েছে অ ধ্বনি। তাহলে অন্ত ধ্বনির আগের ধ্বনি অর্থাৎ ক্রিয়া মূলকে ভাঙলে যে অংশটা পাই বা ধাতুকে ভাঙলে যে অংশটা পাই তার আগের যে ধ্বনিটা থাকে সেই আগের ধ্বনিটাকে বলা হয় উপধা। তোমরা যারা আর্টস এবং কমার্সে আছো, যারা ভর্তি পরীক্ষা দিবা, এই উপধা অবজেক্টিভটা 100% কমন ধরে রাখতে পারো, খুব মনে করে লিখে রাখতে পারো। তারপরে দেখো যে বিষয়টা বলবো আমি, যে প্রত্যয় এবং বিভক্তি কেন দরকার প্রকৃতি প্রত্যয় করতে। প্রত্যয় এবং বিভক্তি সাদৃশ্য কি। প্রত্যয় এবং বিভক্তির সাদৃশ্য একটাই, দুটোই কি হয়, তোমার যে শব্দের পরে বসে, ধাতুর বা শব্দের পরে বসে অর্থ নতুন শব্দ গঠন করে বা অর্থ প্রকাশে সহায়তা করে, এটাই। এবং আরেকটা বিষয় হলো যে প্রত্যয় এবং বিভক্তি এই দুইটা স্বতন্ত্রভাবে বা আলাদাভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। সাদৃশ্যের বিষয়টা মূলত এই একটাই, প্রত্যয় এবং বিভক্তি যে রয়েছে এই দুটো কখনো স্বতন্ত্রভাবে বা আলাদাভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। দেখো প্রত্যয় প্লাস বিভক্তি, দেখো পঠ যুগ অ সমান সমান পাঠক, এটা হলো প্রত্যয় সাধিত শব্দ। আর যদি আমি বলি পাঠক যুগ কে বিভক্তি প্রত্যয়, তাহলে দুটি কি হচ্ছে, ধাতু বা শব্দের পরে কি হচ্ছে, বসছে। বিভক্তি শব্দের পরে বসে আর প্রত্যয় ধাতু বা ক্রিয়ামূল বা নাম শব্দের পরে বসে। তাহলে দেখো দুটোই কি করছে, নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। পাঠক, পাঠককে। এখন দেখো এখানেও একটা বিভক্তি রয়েছে, সেটা হলো অ, যাকে আমরা বলি শূন্য বিভক্তি। সাদৃশ্যের মধ্যে আরেকটা রয়েছে যে বিভক্তি ছাড়া কখনো প্রত্যয় তার নিজের অর্থ প্রকাশ করতে পারে না, বা প্রত্যয় সাধিত শব্দ তার নিজের অর্থটা প্রকাশ করতে পারে না। তাহলে দেখো পাঠক, এখানে যদি আমি বিভক্তি না রাখি তাহলে কি হবে, পাঠক হসন্ত, তখন কিন্তু পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারছে না। এখানে যদি আমি অটা রাখি তাহলে শূন্য বিভক্তি হচ্ছে, শূন্য বিভক্তি বিভক্তির অংশ, তার মানে এটা অর্থ প্রকাশ করতে পারছে। এখানে পাঠক শব্দের সাথে আবার বিভক্তি প্রকাশ করার কারণে নতুন আরেকটি সাধিত শব্দ তৈরি করছে। এই হলো বিভক্তির এবং যে আমাদের প্রত্যয় রয়েছে, প্রত্যয়ের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য যেটা রয়েছে সেটা হচ্ছে, আচ্ছা বৈসাদৃশ্য আর বলার দরকার নেই। এখন নতুন যে নিয়মে চলে যাব সেটা হলো আমরা কেন প্রত্যয় শিখব, প্রত্যয় শেখার প্রয়োজনীয়তা। প্রত্যয় শেখার প্রয়োজনীয়তা কি। আগে প্রকৃতি প্রত্যয় পড়িয়ে তারপরে প্রয়োজনীয়তায় আসলাম। আগে যদি আমি প্রয়োজনীয়তায় চলে যেতাম তাহলে খুব সহজে বোঝা যেত না। এক নম্বরে হলো শব্দের উৎপত্তি নির্ণয়, অর্থাৎ কোথা থেকে শব্দটি তৈরি হয়েছে সেই শব্দটা জানার জন্য আমাদেরকে প্রকৃতি প্রত্যয় জানতে হয়। যেমন আমরা শব্দ জানি কর্তব্য, তাহলে কর্তব্যটা কোথা থেকে আসলো, ক্রি থেকে। ক্রি শব্দটা, ক্রি একটি ধাতু বা ক্রিয়ামূল, তার সাথে যখন তব্য প্রত্যয় যুক্ত হলো তখন আমরা পেলাম কর্তব্য শব্দটি। আমরা যদি পর শব্দ লিখি, পর শব্দটা কোথা থেকে হলো, পর যুগ অ, পর শব্দের সাথে প্রত্যয় যুক্ত হওয়ার পরে, অর্থাৎ এই যে এর পরে আর কোনো অংশে ভাগ করা যায় না। তার মানে একটি শব্দের উৎপত্তি অর্থাৎ মূল বা শেকড় হলো, যেমন পর শব্দের শেকড় হলো পর ধাতু, কর্তব্য শব্দের শেকড় বা মূল হলো উৎপত্তি হলো ক্রি ধাতু। এখন
2 নম্বর নিয়ম হলো পদ পরিবর্তন, অর্থাৎ একটা শব্দ থেকে আরেকটা শব্দ যখন আমি পরিবর্তন করব ঠিক তখন আমাকে কি হবে, প্রত্যয়ের উপর নির্ভর করতে হবে। যেমন জল একটা শব্দ, এটা হলো তদ্ধিত প্রত্যয়, তাহলে জল এর সাথে যদি আমি ইয় প্রত্যয় যুক্ত করি তাহলে হচ্ছে জলীয়। দেখো জল বিশেষ্য আর এটা হলো বিশেষণ। অবস্থা নাম, তাহলে একটা জিনিস জল, দেখো জল আমরা যে পানি খাই সেই পানির অপর নাম হলো জল সমার্থক শব্দ, এটা একটা নাম শব্দ বিশেষ্য শব্দ। জল শব্দের সাথে যখন আবার আমি প্রত্যয় যোগ করছি তখন হচ্ছে জলীয়, একটা অবস্থা, আবহাওয়ার যে অবস্থা সেটাকে বোঝাচ্ছে জলীয়। এটা হলো পদ পরিবর্তনের ক্ষেত্রে আমরা, অর্থাৎ বিশেষ্য থেকে বিশেষণের করার ক্ষেত্রে আমরা কি করব, আবার বিশেষণ থেকে বিশেষ্য তৈরির ক্ষেত্রে সেটা আবার কি, দেখো দিন শব্দটা বিশেষণ, দিন শব্দটা বিশেষণ, কিন্তু এই শব্দটার সাথে যখন দিন প্লাস জ সমান সমান দন্য, তখন এই দন্যটা বিশেষ্য, এই দন্যটা বিশেষ্য। তাহলে এই যে পদ পরিবর্তনের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, প্রকৃতির প্রত্যয় জানতে হয়। তোমরা যখন বাক্যের অপপ্রয়োগ, প্রয়োগ এবং অপপ্রয়োগ করবা, যখন ভর্তি পরীক্ষা দিতে যাবা অবজেক্টিভ, সেখানে তোমাদের আসবে যে দিন যুগ্য দন্য, এখানে প্রত্যয়ের কোন ধরনের পরিবর্তন ঘটেছে, প্রত্যয়জনিত, সমাসজনিত, সন্ধিজনিত না কোন জনিত পরিবর্তন ঘটেছে, তখন কিন্তু তোমাদের এইগুলো লিখতে হবে। যদি ভুল থাকে তাহলে আসবে যে এখানে কোন ধরনের অপপ্রয়োগ ঘটেছে, প্রত্যয়জনিত নাকি সমাসজনিত, সন্ধিজনিত না শব্দের বাহুল্য দোষ বা এরকম আসবে যে গুরুচণ্ডালী দোষ, এইভাবে আসবে। তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো বাক্য সংকোচনের ক্ষেত্রে আমাকে প্রকৃতি প্রত্যয় জানতে হয়। বাক্য সংকোচনের জন্য আমাকে প্রকৃতি প্রত্যয় জানতে হয়। যেমন ধরো বিজ্ঞান জানেন যিনি তাকে বলা হয় বৈজ্ঞানিক, তাহলে বিজ্ঞান জানেন যিনি তাকে বলা হয় বৈজ্ঞানিক। এখন এই বৈজ্ঞানিক শব্দটা আমরা পেলাম কোথা থেকে, বিজ্ঞান যুগ ইক বা শিখ সমান সমান কি, বৈজ্ঞানিক। তাহলে আমি কিন্তু বাক্য সংকোচন, তাহলে আমি বৈজ্ঞানিক লিখলে হয়ে যাচ্ছে, আমাকে লিখতে হবে না যে বিজ্ঞান জানেন যিনি তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা এটা বললে হয়ে যাবে যে বৈজ্ঞানিক অমুক আজকে এখানে উপস্থিত হয়েছেন। তাহলে বাক্য সংকোচনের ক্ষেত্রে আমাদের কি লাগে, প্রকৃতি প্রত্যয় লাগে। আরেকটা যেমন জিনিস আমরা লিখতে পারি, যেমন মেটে, মেটে শব্দটা যখন লিখি তখন এই শব্দটার মূল অর্থ হলো মাটির তৈরি যে কোনো জিনিস। তাহলে মেটের শব্দটা কি হলো, মাটির তৈরি যে কোনো জিনিস না বলে আমরা এটা কিভাবে পেলাম, দেখো মাঠ যুগ ওয়া থেকে মাঠোয়া, মাঠ যুগ ওয়া থেকে মাঠোয়া, আর এইখানে যদি আমি যুক্ত করি মাঠ যুগ ইয়া, দেখো এখানে যুক্ত করি যদি মাটি যুগ, মাটি যুগ ইয়া সমান সমান মাটিয়া থেকে, দেখো মাঠ যুগ ইয়া থেকে মাটিয়া, মাটিয়া থেকে মেটে। তাহলে মেটে শব্দের অর্থ বলছিলাম মাটির তৈরি যে কোনো জিনিস বা মাটির দ্বারা তৈরি, সেটা হলো মেটে। অথবা আমরা বর্ণ বা কালার অর্থে মেটে শব্দটা ব্যবহার করতে পারি। তাহলে মাটি থেকে আসলো, তাহলে আমার কিন্তু শব্দ অর্থাৎ বৃহৎ একটা বাক্য লিখতে হচ্ছে না, একটা শব্দ লিখলেই বুঝতে পারছি। তাহলে বাক্য সংকোচন বা সংক্ষিপ্ত করার ক্ষেত্রে আমার কি হচ্ছে, প্রকৃতি প্রত্যয় ব্যবহার করছি। আরেকটা বিষয় হলো অশুদ্ধি সংশোধন, অর্থাৎ আমরা যে বাক্যগুলো শব্দের মধ্যে ব্যবহার করি সেই বাক্যগুলো শুদ্ধ না অশুদ্ধ, সেই জিনিসগুলো আমরা প্রত্যয়ের সম্বন্ধে যদি জ্ঞান থাকে তাহলে খুব সহজেই বুঝতে পারবো, আমাদের বানান ভুল হবে না। যেমন আমরা লিখি
ঐক্য, এই বানানটি শুদ্ধ। কোথা থেকে এসেছে? এক যুগ জ সমান সমান ঐক্য। আর আমরা যদি লিখি এর পরিবর্তে যদি লিখি ঐক্যতা, সেটা অশুদ্ধ। ঐক্যতা বানানটি ভুল। তারপরে আমরা যদি লিখি যে এখানে যদি জফলা দেই তাহলে বল। আমরা যদি লিখি দারিদ্র, দেখো দারিদ্র, দারিদ্র শব্দটি কোথা থেকে এসেছে? দারিদ্র যুগ স, দরিদ্র যুগ স্ন প্রত্যয়, দেখো দরিদ্র যুগ স্ন, এই পথ্য থেকে এসেছে। আমরা যদি এর পরিবর্তে দারিদ্রতা লিখি, দেখো এই শব্দটি ভুল, দারিদ্রতা শব্দটি ভুল। যদি দরিদ্রতা লিখি তাহলে সঠিক হয়। আমরা যদি লিখি শারীরিক, দেখো শারীরিক, এই শব্দটা শারীরিক, বা এখানে যদি রস্যইকার দেই শারীরিক, তাহলে অশুদ্ধ। এটা পেলাম কোথা থেকে? শরীর যুগ ইক। তার মানে কি, আমরা প্রকৃতি প্রত্যয় যদি আমরা জানি শরীর যুগ ইক, সেখান থেকে হচ্ছে শারীরিক, কারণ সমাসবদ্ধ বা প্রকৃতি প্রত্যয় জাত হওয়ার কারণে এই যে দীর্ঘই রস্যই, একটা দীর্ঘই বজায় রয়েছে আর পরেরটা রস্যইকার হয়েছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি? বানান শুদ্ধিকরণের ক্ষেত্রে প্রকৃতি প্রত্যয়ের প্রয়োজন রয়েছে। আরেকটা হলো শেষে যে নতুন শব্দ গঠনের ক্ষেত্রে প্রকৃতি প্রত্যয়ের প্রয়োজনীয়তা রয়েছে। শব্দ গঠনের মধ্যে সাধিত শব্দ গঠনে, যেমন যদি লিখি দোকান, দেখো দোকান একটা অর্থবোধক শব্দ, তার সাথে প্লাস যদি লিখি যে দার, তাহলে হচ্ছে দোকানদার। তাহলে এই হলো প্রত্যয় এবং প্রত্যয়ের প্রয়োজনীয়তা। তারপরে রয়েছে কৃৎপ্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। অর্থাৎ কৃৎপ্রত্যয়কে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যে বাংলা কৃৎপ্রত্যয়, সংস্কৃত কৃৎপ্রত্যয়। আবার আমরা তদ্ধিত প্রত্যয়কে ভাগ করতে পারি, যে বাংলা তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, বিদেশি তদ্ধিত প্রত্যয়, তিন ভাগে। সেই উদাহরণগুলো তোমরা খুব যত্ন করে পড়বা, যে বাংলা বিদেশি কোনগুলা। তার মধ্যে আবার আরেকজনের রয়েছে সার্থিক প্রত্যয়। তাহলে তোমরা যখন প্রকৃতি প্রত্যয় পড়বা, তার আগে কিছু ধাতু এবং প্রত্যয়, কোনটা বিশেষ্য পদ, এইগুলো তোমরা পড়ে ফেলবা খুব সহজেই। আর প্রকৃতি প্রত্যয় শেখার মূল বিষয়টা হলো, অর্থাৎ মূল মন্ত্র হলো প্র্যাকটিস। অর্থাৎ তুমি যত প্রস্তুতি গ্রহণ করবা, উদাহরণগুলো একবার করে রিডিং করে যে ভুলগুলো রয়েছে সেখানে যদি প্র্যাকটিস করো, তাহলে তুমি পারবা। এখন আমি লিখে দিব কিভাবে প্রকৃতি প্রত্যয় অ্যান্সার করতে হবে। দেখো প্রকৃতি প্রত্যয় অ্যান্সার করার নিয়ম, অর্থাৎ প্রথমে তোমার এভাবে লিখতে হবে। প্রদত্ত শব্দ, যে শব্দ দেয়া থাকবে, 8টা শব্দ দেয়া থাকে, সেখান থেকে তুমি যে কোনো 5টা, অর্থাৎ যে 5টা তুমি পারো, ভুল হওয়ার সম্ভাবনা নেই, সেই 5টা নেবে। প্রদত্ত শব্দ, প্রকৃতি প্লাস প্রত্যয়, প্রত্যয়ের নাম। অনেকে ছক করে লেখো, তোমার যদি সময় থাকে তাহলে ছক করে লিখলেও হবে। আবার ছক করে লিখলে, অর্থাৎ ব্যাকরণের যে 5টা টপিকস রয়েছে, 6টা টপিকস রয়েছে, 5 6 30, তুমি যদি প্রত্যেকটা ছক করে লিখতে যাও, তাহলে ছকের পিছনে তোমার অনেক সময় চলে যাবে এবং দেখতে পারবে যে তোমার এর কারণে তোমার যে রাইটিং পার্টগুলো আছে, সেই রাইটিং পার্টে তুমি সময় ঠিক মতো দিতে পারছো না। তোমার রচনা বা ইমেইল, তারপরে ক্ষুদে গল্প, সংলাপ, সেগুলোতে তোমার সময় কম হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমার যদি উত্তর সঠিক হয়, তুমি যেভাবে লিখো না কেন, এইভাবে লিখলেও নাম্বার পাবে, ছক করে লিখলেও নাম্বার পাবে। তবে ছক করে লিখলে খাতার সৌন্দর্য বৃদ্ধি পায়, এই হলো একটু বিষয়, কিন্তু তোমার সময় অনেক নষ্ট হয়ে যাবে। তাহলে আমি প্রদত্ত শব্দ লিখবো, যে শব্দটা প্রশ্নে দেওয়া থাকবে, তারপরে দোকান প্লাস দার প্লাস দোকানদার। আবার কৃৎপ্রত্যয় যদি থাকে, সেই খাতে দেখো
চলা, চল যুগ আ, এখানে প্রত্যয়ের নাম লিখতে হবে। তদ্ধিত প্রত্যয় এখানে লিখতে হবে কৃৎ প্রত্যয়। এই ক্ষেত্রে খেয়াল রাখবে এই চিহ্নটা দিতে হবে এবং এখানেও যদি হসন্ত থাকে হসন্ত চিহ্ন কৃৎ প্রত্যয়ের ক্ষেত্রে দিতে হবে, তাহলে কৃৎ প্রত্যয়। তাহলে এই চল যুগা চলা কৃৎ প্রত্যয়। তোমার আরেকটা বিষয় দেখবে তোমাদের বইয়ে দেয়া আছে, এটা সংস্কৃত কৃৎ প্রত্যয়, এটা বাংলা কৃৎ প্রত্যয়, এটা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, এটা বাংলা তদ্ধিত প্রত্যয়। তোমার ওইগুলো লেখার দরকার নেই। তদ্ধিত প্রত্যয় কৃৎ প্রত্যয় লিখলেও পুরো নাম্বার পাওয়া যায় যদি তোমার পুরোপুরি জানা থাকে যে হ্যাঁ এটা সংস্কৃত তদ্ধিত প্রত্যয় তুমি জানো, তাহলে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় লিখে দিবা। আর যদি জানা না থাকে তখন তুমি শুধু তদ্ধিত প্রত্যয় এবং শুধু কৃৎ প্রত্যয় লিখে দিলেও তুমি নাম্বার পাবে, যদি ওই যিনি পরীক্ষক থাকবেন এবং আমাদের বোর্ড থেকে এই নির্দেশনা দেওয়া হয় যে এভাবে লিখলেও নাম্বার দেয়া হয়, সংস্কৃত তদ্ধিত বা সংস্কৃত কৃৎ প্রত্যয় সরাসরি না লিখলেও চলে। তাহলে আজকে আমরা যেটুকু শিখলাম এই দুইটি ক্লাসে, যে প্রকৃতি প্রত্যয়, সেখান থেকে প্রকৃতি এবং প্রত্যয় কিভাবে নির্ণয় করতে হয়, প্রকৃতি প্রত্যয়ের সংজ্ঞা, তারপরে শিখলাম আমরা গুণ বৃদ্ধি সম্প্রসারণ উপধা, প্রত্যয় এবং বিভক্তির মধ্যে যে সম্পর্ক রয়েছে, যে বৈসাদৃশ্য রয়েছে সেই বিষয়, এবং আরেকটু শিখলাম আমরা যে প্রত্যয়ের প্রয়োজনীয়তা, তার সাথে শিখলাম কিভাবে প্রকৃতি এবং প্রত্যয় বোর্ড পরীক্ষায় আমরা অ্যান্সার করব। তো আজকে এ পর্যন্তই, তোমাদের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।